স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমার সবাইকে স্বাগত। আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে কমপ্লিট বিজনেস স্টাডিজের কমপ্লিট বলতে এটা আমি পার্টে পার্টে করব, এক একটা পার্ট অনুযায়ী যাবে এটা, ঠিক আছে। এটার জন্য আলাদা করে প্লেলিস্ট থাকবে। কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করছি, দেখো ক্লাস 11-এর বিজনেস স্টাডিজ ইন বেঙ্গলি সমস্তটা বেঙ্গলি রূপে তোমরা পাবে, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার সহ প্রত্যেক কিছু, সমস্ত কিছু। তো এইটা হলো বেসিক্যালি ক্লাস 11-এর বেসিক্যালি তোমাদের বলতে গেলে ইউনিট 1 বা ব্যবসার প্রকৃতি বা কারবারের প্রকৃতি এবং উদ্দেশ্য, তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেটা, এটা এর সিলেবাসটা বিবেচনা করেছিলাম যে কী কী সিলেবাস আছে। আমার একটা সিলেবাস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটার মধ্যে দেখে নিও যে ব্যবসার বা আমাদের ক্লাস 11-এর বিজনেস স্টাডিজের ওপরে আমি যে ফুল সিলেবাসটা বানিয়েছিলাম সেটা আমি কী কী দিয়েছিলাম বা সিলেবাসগুলো কী কী ছিল, তো ওইগুলো একটু দেখে নিও। এটা তার বেঙ্গলিটা, তো বেঙ্গলিটার মধ্যে যে এখানে যা যা কভার আছে আমি প্রত্যেকটাকে একটা কোশ্চেন হিসেবে সাজিয়েছি। আর যেসব কোশ্চেনগুলো তোমাদের ক্লাস 11-এ বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে আমি একদম ধাপে 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 সাজিয়েছি। তোমরা পর ওগুলোকে দেখে নাও, বা আমি এইখানেই বুঝিয়ে দেবো, এখানেই কোশ্চেনগুলোকে বুঝিয়ে দেবো, এবং তোমরা এটাকে একদম থিওরিটিক্যালি ভালো করে পড়ে নাও এবং বুঝে নাও, ঠিক আছে। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্টে আমি জানিয়ে দেবো কী কী তোমাদের আরও অসুবিধা হতে পারে, ঠিক আছে। বা কোনো যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি কমেন্টে আমি তোমাদেরকে বলে দেবো, দাদা আমার এইটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটাকে আবার ভালো করে বুঝাও, ঠিক আছে। তো কমপ্লিট বিজনেস স্টাডিজের ওপরে আমি তোমাদেরকে যেহেতু এটা বলছি, তো তোমরা একটু ভালো করে করো আর একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। ভালো হচ্ছে দাদা বা এমন কিছু একটু কমেন্ট করে দিও, তাহলে আমারও ভালো লাগে। তো চলো শুরু করা যায় ভিডিওটা। আর ভিডিওটাকে ভালো করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। চলো শুরু করি। দেখো, ফার্স্ট যেটা আমাদের বলেছে পার্থক্যের ভিত্তি বা কারবারের বৈশিষ্ট্য, কারবার এবং পেশার মধ্যে পার্থক্য। 4 মার্কসের রয়েছে, 10খানার মধ্যে প্রশ্ন রয়েছে, আর 2 মার্কসেরও কোশ্চেন রয়েছে, আর হলো তোমাদের 1 মার্কসেরও কোশ্চেন রয়েছে। আমি দেখি আজকের মধ্যে যদি সবটা শেষ করা যায় তো সবটা শেষ করবো, নতবা পরের দিন দেখে নিচ্ছি, ঠিক আছে। চলো শুরু করি। আগে কারবার এবং পেশা। কারবার মানে হচ্ছে আমরা যেটা বুঝি, কারবার মানে হচ্ছে বিজনেস বা আর পেশা মানে হচ্ছে প্রফেশন। আর বিজনেস আর পেশা কখনোই, কারবার আর পেশা কিন্তু কখনোই, বা ব্যবসা বা পেশা কিন্তু কখনোই আমরা ওটাকে একসঙ্গে বলতে পারবো না। এর জন্য চারটে চারটে তো এর জন্য চারটে, হ্যাঁ, এই জন্য চারটে মূল বৈশিষ্ট্য রয়েছে বা মূল কিছু পার্থক্য রয়েছে, সেগুলো দেখে নাও। যে এখানে প্রথমে বলেছিল সংজ্ঞা ও প্রকৃতি, ঠিক আছে। তোমরা এটা প্রকৃতি বলে লিখতে পারো বা সংজ্ঞা বলে লিখতে পারো। সংজ্ঞা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবার উৎপাদন, ক্রয় বিক্রয় ও বন্টনের বন্টন সংক্রান্ত অর্থনৈতিক কাজকে কারবার বলে। যেখানে আমরা মুনাফার বন্টন করছি, যেখানে আমরা ক্রয় বিক্রয় করছি, যেখানে আমরা উৎপাদন করে আবার বিক্রয় করছি এবং সেটাকে ক্রয় করি এবং বিক্রয় করি এবং বন্টন সংক্রান্ত অর্থনৈতিক কাজকর্ম করি, সেটাকেই বলা হচ্ছে কারবার। তাহলে কারবার কি? মুনাফার জন্য, যেটা আমরা লাভের জন্য কিছু করছি, বা যেটা আমরা কোনো কিছু পাওয়ার জন্য কিছু করছি, ঠিক আছে, সেটাকে বলে হচ্ছে আমাদের কারবার। তো কারবার কাকে বলে তোমরা বুঝতে পারলে, তো এই পয়েন্টটাকে ভালো করে পড়ে নেবে। আচ্ছা, বিশেষ জ্ঞান, দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অর্থনৈতিক আচ্ছা, পেশা কি? বিশেষ জ্ঞান, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে হবে। এটা তটা একে হয়ে গেছে, তো আমি বলে দিচ্ছি। অন্যকে স্বাধীনভাবে সেবা প্রদান করাকে পেশা বলে, ঠিক আছে। অন্যকে স্বাধীনভাবে সেবা প্রদান করছি, এটাকে বলবো পেশা। আচ্ছা, পেশা মানে কি? পেশা মানে হচ্ছিল যেগুলো আমরা বিশেষ জ্ঞান, যেগুলো ভাবো, পেশা মানে হচ্ছে চাকরির পরীক্ষা, বা চাকরির পরীক্ষাতে আমরা কি করছি? বিশেষ জ্ঞান অর্জন করছি, বিশেষ কিছু অর্জন করছি, শিক্ষাগত যোগ্যতা অর্জন করছি, ওটার জন্য আমরা ডিগ্রি করছি, ডিগ্রি করার পর কিছু প্রফেশনাল কিছু পড়ছি, বা সিএস এগুলো পড়ছি, এগুলো পড়ার পর যে একটা অন্যরকম জায়গা বা সেবা প্রদান করাকে, স্বাধীনভাবে সেবা প্রদান করাকে, অন্যকে স্বাধীনভাবে সেবা প্রদান করাকে বলবো হচ্ছে পেশা। ওকে, চলো তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা। কারবার শুরু করার জন্য কোনো নির্দিষ্ট বা আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বাধ্যবাধকতা নেই। তুমি
কারবার শুরু করতে পারো, অথবা কারবার শুরুর জন্য তোমাকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে বা এমন কোনো কিছু নেই, তুমি তোমার ইচ্ছা মতো তুমি কারবার শুরু করতে পারো। একটা যে মূর্খ অথবা যে অশিক্ষিত সেও কারবার করছে, আর যে শিক্ষিত সেও কারবার করছে। ওকে, পেশা গ্রহণের জন্য বা পেশার তরফ থেকে কি বলছে যে পেশা গ্রহণের জন্য প্রসেশন, ঠিক আছে, বা পেশা গ্রহণের জন্য যেটা বলছে সেটা হচ্ছে হলো, ঠিক আছে, পেশা গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট পেশা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ ডিগ্রি বা প্রশিক্ষণ লাইসেন্স থাকাও বাধ্যতামূলক, যেমন ডাক্তার বা উকিল। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, তো এখানে কিছু আর বলার নেই। আচ্ছা, তারপর মূল উদ্দেশ্য কারবারের প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগ করা এবং মূলধন থেকে মুনাফা অর্জন করা। কারবারের প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগ করা। বিনিয়োগ মানে হচ্ছে কিছুতে কিছু টাকা লাগানো বা টাকা বা মূলধন থেকে মুনাফা অর্জন করা। একটা ক্যাপিটাল যেটা আমি নিয়েছিলাম 1,00,000 টাকা, ওইখান থেকে ক্যাপিটাল যেটা আমি অর্জন করছি সেটাই আমার কাছে হলো আমার কাছে হচ্ছে হলো তোমার এর মূল উদ্দেশ্য, কারবারের মূল উদ্দেশ্য। পেশার মূল উদ্দেশ্য হলো মক্কেল বা রোগীকে সেবা প্রদান করা এবং বিনিময়ে পারিশ্রমিক নেওয়া। ঠিক আছে, বিনিময়ে ফি বা পারিশ্রমিক নেওয়া। এইগুলো কিন্তু বন্ধু, এগুলো কিন্তু ভাই তোমাদের সবাইকে বলছি, যারা যারা আমার ভিডিওটাকে দেখবে বা দেখছো, তারা কিন্তু সবাই এই ভিডিও এইটাকে কিন্তু খাতার মধ্যে লিখে নিও বা খাতাতে এগুলোকে পয়েন্ট আউট করে নিও। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় পরীক্ষায় না একদম থরলি এই প্রশ্নগুলো আসবে। আর এই প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন তো কেউ করতে পারে না, প্রতিটা পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। এটা 2018-তে এসেছে, 2019-এ এসেছে, 2023-এ এসেছে, 2024-এ এসেছে। তো প্রায় প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা। আর অনেকে এই প্রশ্নটাতে ভুলভাল জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে এসছে, আর অনেকে যারা পড়েছে, যারা বুঝেছে, তারা এটাকে ভালো করে লিখে দিয়ে এসছে। আচ্ছা, আমি তো শুরু করি। তারপর হচ্ছে হলো রোগীকে সেবা প্রদান করা, বিনিময়ে ফ্রি বা পারিশ্রমিক নেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে পুঁজি অথবা ঝুঁকি। কারবারের আকার অনুযায়ী প্রচুর পুঁজি বা মূলধনের প্রয়োজন হয়। এতে আর্থিক ঝুঁকি অনেক বেশি থাকে। ঠিক আছে, কারবারের যদি আকার যদি বড় হয়, তাহলে তার পুঁজিও বেশি, তার মূলধনের প্রয়োজনও বেশি, তার ক্যাপিটালও বেশি হয়। ঠিক আছে, কিন্তু এবং এতে আর্থিক ঝুঁকিও থাকে। আর্থিক ঝুঁকি থাকে বলে অনেকে লস যায়, এটা তো মানে কথা। ঠিক আছে, এটা তো মানতে হবে, তাই না? আর্থিক ঝুঁকি থাকার পরে তার লস যায়, কিন্তু ওটাকে ধরে রাখতে হবে, না তো কারবার তারা করতে পারবে না। আচ্ছা, পেশার ক্ষেত্রে সামান্য পুঁজি বা চেম্বার বা অফিস খোলার মতো খরচের প্রয়োজন হয়, এবং কারবারের তুলনায় তার ঝুঁকি অনেক কম থাকে। তুমি একটা চেম্বার খুললে বা অফিস খুললে তোমার যেটুকুনি খরচ লাগলো, বাকি তোমার কোনো আর খরচ নেই, ব্যাস এটাই। এটা হলো কারবার এবং পেশার দায়িত্ব বা মূল বৈশিষ্ট্য তুমি বলতে পারো। ঠিক আছে, এটা সেম। এই একটা প্রশ্ন ছিল, কিন্তু কিন্তু এই যে প্রশ্নটা ছিল না, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তারপর বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো। বাণিজ্যের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো বিবৃত করো। বাণিজ্যে কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে, অবভিয়াসলি এটা লিখতে হবে। দেখো, ফার্স্ট পয়েন্ট, পণ্য বণ্টনকারী শাখা। বাণিজ্য মূলত কারবারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা শাখা, যা পণ্য বণ্টন ব্যবস্থার সাথে যুক্ত। উৎপাদকের কাছ থেকে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। বিভিন্ন এটা সেম পণ্য বণ্টনকারী শাখা, যেখানে পণ্য বণ্টন করা হয়, যে সমস্ত শাখায় পণ্য বণ্টন করা হয়, যে সমস্ত দেশে বা যে সমস্ত জায়গায় পণ্য বণ্টন করা হয়, এটা সেম। ঠিক আছে, এটা আমি বলে ফেললাম। তারপর দেখো, আচ্ছা, বিভিন্ন উপগত প্রতিবন্ধকতা দূরীকরণ। প্রতিবন্ধকতা মানে হচ্ছে বন্ধকতা মানে হচ্ছে এটা মানে হচ্ছে যেগুলো আমাদের ঝুঁকি বা যেগুলো আমাদের একটা ব্যবসাকে পুরোপুরি নামিয়ে দেয়। ঠিক আছে, ঝুঁকি বলতে পারো, সামথিং লাইক ঝুঁকি, হ্যাঁ ঝুঁকি বা রিস্ক, এইগুলো বলতে পারো। ঠিক আছে, বা পণ্য বণ্টনে
পণ্য বন্টনে পথের পথে স্থান, পণ্য বন্টনে পথে স্থান, সময়, ঝুঁকি, অর্থ এবং জ্ঞান সংক্রান্ত সমস্ত বাধা প্রতিবন্ধকতা আসে। ঠিক আছে, বাণিজ্য তা দূর করে, যেমন পরিবহন দূর করে স্থানের বাধা, এবং গুদামজাতকরণ দূর করে সময়ের বাধা। একটা গুদামজাতকরণ মানে হচ্ছে একটা গুদাম মানে হচ্ছে তো তোমরা গোডাউন বলতে পারো, সামথিং লাইক গোডাউন। দাঁড়াও আমি লিখে দেখাচ্ছি। গোডাউন, গোডাউন। এই গোডাউন যদি তোমরা সে থাকো, তাহলে গোডাউনের মধ্যে তোমাদের কি হয়, যে তোমরা গোডাউনে মালটাকে রেখে দিচ্ছ, মালটাকে রেখে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ বা কিছুদিন পরে তোমাদের সাথে ওটা ওটা আর মানে পচবে না। ওটা তোমার কাছে নির্দিষ্ট যেসব মালের জন্য যেসব গোডাউন, ঠিক আছে। কোনো যদি কেউ মিট কারখানা করছে, মিট শপ খুলেছে, তার জন্য ফ্রিজার গোডাউন, ঠিক আছে, এরকম সামথিং, ঠিক আছে। এবার এর অন্যরকমও হতে পারে। তারপরে দেখো বিমা দূর করে ঝুঁকির বাধা, ঠিক আছে। বিমা মানে হচ্ছে ইন্স্যুরেন্স। ভাবো তুমি, তোমার লাইফ ইন্স্যুরেন্স না, লাইফ ইন্স্যুরেন্স এখানে একদম আলাদা। এখানে তুমি মালের উপর ইন্স্যুরেন্স নিচ্ছ, ঠিক আছে। এইটাকে বলবো ব্যাংকিং দূর করে, যে ব্যাংকিং ব্যাংকিং দূর করে অর্থের বাধা। ব্যাংকিং মানে হচ্ছিল তুমি কিছু টাকা ভাবো আর আমি পারছি না, আমার মুনাফার মধ্যে, মানে আমার যে মূলধন রয়েছে তার থেকে আমার বেরিয়ে গেছে, তা তুমি সেখান থেকে তুমি ব্যাংকের থেকে কিছু ঋণ নিলে, কিছু লোন, ঠিক আছে। লোন নিলে, লোন নেওয়ার ফলে তোমার কি হবে, এই যে লোনটা তুমি নিচ্ছ, লোন নেওয়ার ফলে তুমি বললে যে তুমি নিজের অর্থটাকে তুমি দিতে পারলে, অর্থের আর বাধা হলো না, ঠিক আছে। তারপর আমি এটাকে গ্রিন করে দিই। মুনাফা অর্জন, কারবারের অন্যান্য শাখার মতো বাণিজ্যের এবং অন্যতম প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন। তোমরা সবাই জানো মুনাফা অর্জন। কেউ যদি নাও পড়ে তো একটা জিনিস লিখে দিয়ে আসবে, মুনাফা অর্জন, ঠিক আছে। মুনাফা অর্জন সে এই 1 নম্বরও পেয়ে যেতে পারে, ঠিক আছে। মুনাফা অর্জন, যে পণ্য সামগ্রী সুষ্ঠুভাবে বন্টন বা কেনাবেচার মাধ্যমে ব্যবসায়ী লাভ বা মুনাফা করে থাকেন, ঠিক আছে। উপযোগ সৃষ্টি, তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি। বাণিজ্যের পণ্যের স্থানগত, সময়গত, সত্ত্বগত মালিকানা সংক্রান্ত উপযোগ সৃষ্টি করে। এর ফলে পণ্যের ব্যবহারিক মূল্য এবং কার্যকারিতা অনেক বেড়ে যায়, এবং ক্রেতারা সহজেই তাদের প্রয়োজনীয় পণ্যটি হাতে পান, ঠিক আছে। যে সমস্ত প্রয়োজনীয় পণ্য, এবং এটা তোমরা একটা বুঝে নিয়ে এইটা সংক্রান্ত আমি কিছু তোমাকে বলবো না, যেগুলো তোমাদের একদম বুঝতে অসুবিধা হবে সেগুলোই তোমাদেরকে বলবো, তাহলে কিন্তু প্রশ্ন আমি শেষ করতে পারবো না, কিন্তু আমি বোঝাবো সমস্ত জিনিস বোঝাবো। আচ্ছা, বাণিজ্যের কাজগুলো কোনো আচ্ছা, ধারাবাহিকতা এবং নিয়মিত লেনদেন। এই যে সমস্ত, এখানে তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে নিয়মিত লেনদেনের ফলে আমার একটা ম্যাটার চলছে, যে ভাই আমি যদি নিয়মিত লেনদেন করি তাহলে আমার বাণিজ্যটা সুস্থ থাকবে বা সবল থাকবে, ঠিক আছে। না তো আমি নিয়মিত যদি লেনদেন না করি বা নিয়মিত ট্রানজ্যাকশন যদি না করি, তাহলে তো কী হবে, আমার বাণিজ্য উঠে যাবে, ঠিক আছে, পারবো না, ঠিক আছে। ধারাবাহিকতা রাখতে হবে, ঠিক আছে, ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। বাণিজ্যের কাজগুলো কোনো এককালীন ঘটনা নয়, এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে, এখানেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বাণিজ্যের কাজগুলো কোনো এককালীন ঘটনা নয়, কোনো এককালীন ঘটনার মধ্যে পড়ে না। পণ্য ক্রয় বিক্রয়, পরিবহন এবং বিমান মতো কাজগুলো বাজারে নিয়মিত এবং সামাজিকভাবে ধারাবাহিকভাবে চলে থাকে। ধারাবাহিকভাবে মানে একের পর এক চলে থাকে, ঠিক আছে। এখানে এটাকেই বলতে হচ্ছিল নিয়মিত লেনদেন, ঠিক আছে। আচ্ছা, এক নজরে পুরোটা দেখে নাও, দেখো কি বলছে এই সবটা এক নজরে, ঠিক আছে। এক নজরে কি বলছে, এক নজরে বাণিজ্য। তাহলে বাণিজ্য জিনিসটা কি? সহজ কথায় কারখানায় পণ্য তৈরি হওয়ার পর সাধারণ মানুষের হাতে পৌঁছানো পর্যন্ত মাঝখানে যে সংযোগকারী সেতু সেটাই হলো বাণিজ্য,
বুঝতে পারলে? এটাই হলো বাণিজ্য। তাহলে এটার মানেটা কি বলছে? এটার মানেটা বলছে যে কারখানার পণ্য যখন তৈরি হচ্ছে, যখন আমি পণ্যটা উৎপাদন করছি, তারপর ওটা আমি কাট করছি, কাট করার পরে যখন ওটা মানে বাক্সয় ভরে যখন এটা সাধারণ মানুষের হাতে পৌঁছানোর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছে, তার মাঝখানে যেসব ঘটনা ঘটছে, এখানে এই পরিবহন ব্যবস্থা যাচ্ছে, তারপর সেতুর উপর দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ভাবে যে যাচ্ছে, জলবাহন দিয়ে যাচ্ছে, পরিবহন ব্যবস্থা, তারপর যা যোগাযোগ, কোনো এক গোডাউন থেকে আরেক গোডাউনে যাচ্ছে মাল, সেটাকে বলবো হলো বাণিজ্য। বাণিজ্য কাকে বলে বুঝতে পারলে? চলো চলো তারপরে কোশ্চেনটা যাই। এই যে কোশ্চেনটা 2000, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে লিখে নিও। এটাকে একটু আমি ইসে করি, ব্ল্যাকই করি, ব্ল্যাক করি। আচ্ছা, এই যে কোশ্চেনটা তোমরা দেখছো, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি ভেরি ইম্পর্টেন্ট? কারণ কি দাদা, এটা 2023, 24 এইগুলোতে এসেছে। 24 কোশ্চেনটা এসেছে দাদা, 24 কোশ্চেনটা এসেছে। ইয়েস, 24 কোশ্চেনটা এসেছে। তো 23-24 এটা এই সালে এসেছে। তাহলে তোমরা ভাবতেই পারছো যে কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা আচ্ছা, এটাকে ভালো করে পড়ে নেবে। আচ্ছা দেখো, উদাহরণ সহ শিল্পে শ্রেণী বিভাগ করো। দাদা তুমি তো ডায়াগ্রাম দাওনি, তোমরা ডায়াগ্রাম বানিয়ে নিও। প্রয়োজনীয় শিল্প কি শিল্প রয়েছে 5টি বিভাগ করে পরপর করে ওটাকে বিভাগ করার পরে তারপর এটাকে প্রজনন শিল্প, জেনেটিক ইন্ডাস্ট্রি, তারপর এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি, নিষ্কাশন শিল্প, এগুলোকে করে নেবে। ঠিক আছে? ওগুলো এটা লাগে না। দেখো বুঝো ভালো করে ব্যাপারটাকে, যে শিল্প বা ইন্ডাস্ট্রি বলতে মূলত প্রাকৃতিক সম্পদ, মূলত শিল্প বা ইন্ডাস্ট্রিতে মূলত প্রাকৃতিক সম্পদ আরোহণ এবং কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহারোপযোগী পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বোঝায়। ঠিক আছে? মানে আমি ব্যবহারোপযোগী সমস্ত সম্পদ আরোহণ করছি, প্রাকৃতিক সম্পদ আরোহণ করছি, মানে আমি প্রাকৃতিক সম্পদকে নিয়ে আসছি। ঠিক আছে? এবং কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহারোপযোগী পণ্যে রূপান্তর করছি। একটা মানুষের ব্যবহারোপযোগী সমস্ত পণ্যে রূপান্তর করে দিচ্ছি। রূপান্তর প্রক্রিয়াকেই বোঝায়। ওকে? কার্যকলাপ এবং প্রকৃতির উপর ভিত্তি করে শিল্পকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। 5 ভাগে শিল্পকে ভাগ করা যায়। ঠিক আছে? নিচে এর উদাহরণ সহ শ্রেণীবিভাগ করা হলো। ঠিক আছে? কি আছে শ্রেণীবিভাগ দাদা? এখানে মূল, এটা এভাবেই লিখতে হবে, প্রজনন শিল্প, জেনেটিক ইন্ডাস্ট্রি। দাদা এটাকে আলাদাভাবে লিখতে পারবো না। আলাদাভাবে মানে একটোর মানে ভাবো নিষ্কাশন শিল্পটা আগে চলে গেল, প্রজনন শিল্পটা পরে না, এমন কোনো কথা নেই। তোমরা লিখতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? কিন্তু সবটাকে 5টা মানে 5টাই তোমাদেরকে লিখতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। আর অনেক ছোট করে দিচ্ছি ভাই, অনেক ছোট করে দিয়েছি। তো এগুলোকে পড়লে আর কোনো অসুবিধা হবে না। লিখে দিয়ে আসলে একদম 4-এ 4, 5-এ 5, একদম শিওর শর্ট। আর এগুলো শিওর শর্ট প্রশ্ন, এগুলো আসেই। ঠিক আছে? আচ্ছা, প্রজনন শিল্প বা জেনেটিক ইন্ডাস্ট্রি, যে শিল্পে উৎপাদিত উদ্ভিদ বা প্রাণী পুনরায় উৎপাদন বা বংশবৃদ্ধির কাজে ব্যবহার করা হয় তাকে প্রজনন শিল্প বলে। উদাহরণ: নার্সিং, হ্যাচারি মানে মাছের পোনা চাষ, মানে দাদা, আরে পোনা মাছ বা মাছের বাচ্চা যে চাষ করা হয়, মাছ যেখানে চাষ করা হয়। ঠিক আছে? এটাকে হ্যাচারি বলে। পোলট্রি ফার্ম, হাঁস মুরগি পালন। ঠিক আছে? নার্সারি, উদ্ভিদ উৎপাদন, এগুলো কিন্তু এমসিকিউতেও আসতে পারে, যে উদ্ভিদ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত? উদ্ভিদ উৎপাদন বা নার্সারি শিল্পের অন্তর্গত কোন শিল্পের অন্তর্গত? তুমি বলে প্রজনন শিল্পের অন্তর্গত। রাইট অ্যান্সার। ওকে? যে শিল্পে উৎপাদিত উদ্ভিদ পণ্য পুনরায় উৎপাদন বংশবৃদ্ধির কাজে ব্যবহার করা হয়, তাকে বলে প্রজনন শিল্প, যেখানে প্রজনন হচ্ছে। ঠিক আছে?
অনেকে ছেলেদের মাথায় আসবে যে দাদা প্রজনন সম্পর্কে তো আমরা জানি, যে কী জানো এই প্রজনন সম্পর্কে দাদা আমরা অনেক কিছু জানি, ঠিক আছে, প্রজনন মানে কি আমরা জানি, ঠিক আছে। আমি ভাই যখন আমি পড়তাম ভাই তখনও আমি বলতাম যে ভাই আমার একটা বন্ধুর আমার যে একটা বন্ধু ছিল না, তার মাথা পুরো আমার সাথে কানেক্টেড ছিল, মানে ও যখন স্যার একটা জিনিস পড়াচ্ছে, পড়াতে ওর মাথা এই যখন প্রজনন শব্দটা আসতো না, মানে প্রজনন শিল্পটা আসতো, তখন ও আমার দিকে তাকাতো, আমি ওর দিকে তাকাতাম, তারপর দুজনেই হেসে ফেলতাম। এইটা ভাই সবাই জানে, ঠিক আছে, এটা আর বলার কোনো দরকার নেই তো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো উদাহরণ, অনেক কথা বলে ফেললাম, চলো শুরু করি। তারপরে আচ্ছা, নিষ্কাশন শিল্প এটা কি দাদা? এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি, এখানে ভালো করে লেখা আছে, ভালো করে পড়লে ভালো করে হয়ে যাবে। যে শিল্পের মাধ্যমে প্রকৃতি, ভূগর্ভ, আকাশ, নদী থেকে সম্পদ আরোহণ বা উত্তোলন করা হয়, একে বলে নিষ্কাশন শিল্প। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাদা আমাকে শিল্প মানে সম্পদ, মানে প্রাকৃতিক সম্পদ আমাকে উত্তোলন করার কথা বলা হয়েছে, নিষ্কাশন করার কথা বলা হয়েছে। যেখানে আমরা নিষ্কাশন করছি, যেখানে আমরা কেড়ে নিচ্ছি বা নিষ্কাশন মানে অর্থাৎ নিজের কাছে আনছি, ঠিক আছে, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে খনি থেকে কয়লা বা তেল উত্তোলন, নদীর থেকে মাছ ধরা, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা। একদম পারফেক্ট, পারফেক্ট এটার জন্য, ঠিক আছে। তো তোমরা এটাকে ভালো করে পড়ে নেবে। আচ্ছা, নির্মাণ শিল্প দাদা কি? এটা হলো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, অর্থাৎ মানে হচ্ছে হলো যেখান থেকে আমরা কিছু নির্মাণ করছি। যেমন যে শিল্পের মাধ্যমে স্থায়ী পরিকাঠামো, যেমন রাস্তাঘাট, সেতু, দালান কোঠা বা বাঁধ, দালান কোঠাকে বলে কিন্তু বাঁধ, ঠিক আছে, বাঁধ তৈরি করা হয়, তাকে নির্মাণ শিল্প বলে। যেমন ফ্লাইওভার 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 নির্মাণ, বহুতল আবাসন তৈরি, নির্মাণ বাঁধ, নদী বাঁধ নির্মাণ, এগুলো। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এটা আমি দিচ্ছি, তোমরা কিন্তু এটা দেখো, ঠিক আছে। এরকম কোশ্চেন অনেকে দেয় না, আমি তোমাদেরকে দিচ্ছি। এরকম কোশ্চেন অনেকে দেয় না। যারা যারা দেখবে তারা যারা একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে বন্ধুরা আমি করতে পারবো না, এটাকে বন্ধ করে দিতে হবে চ্যানেলটাকে। আমি এমনিও অনেক, মানে আমার রিচ অনেক কমে গেছে, কিন্তু কি করবো বলো, আমার পরীক্ষা ছিল, নিজেরও তো পড়তে হয় বলো, তাহলে আমাকে একটুখানি দেখতে হবে। তো তোমরা দেখতে পারবে, একটুখানি সাহায্য করো বন্ধুরা। স্টুডেন্টরা আমাকে, তুমি যারা যারা 31 জন যারা যারা হয়েছো, ঠিক আছে, তারা একটুখানি সাহায্য করো, না তো আমি করতে পারবো না এটাকে। আমি তাহলে চ্যানেলটাকে বন্ধ করে দিতে হবে। আমার রিচ অনেক কমে গেছে, রিচটাকে একটু বাড়াও। তার জন্য আমি তোমাদেরকে ফুল সিলেবাসের ওপর তোমাদের আমি নিয়ে এসেছি। 68 পাতা, এখানে আরও অ্যাড হবে কিছুদিন পরে, দেখবে এটাই হয়ে গেছে হলো 50, আরও 150টা মতো হয়ে গেছে, 150 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটুখানি আমাকে সাহায্য করো, নাহলে তোমাদেরকে আমি জান লাগিয়ে দেবো পড়ানোর জন্য। তোমাদের এই কোশ্চেনই আসবে, তোমাদেরকে বলে রাখলাম, এই কোশ্চেনই আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই, মানে যখন যারা উচ্চ মাধ্যমিকদের ওপরে এই সব প্রশ্নের উপরেই, মানে পুরনো অথবা তোমরা যে ওল্ড ওল্ড সিলেবাস যেগুলো ছিল বা ওল্ড ইয়ার, ঠিক আছে, পুরনো প্রশ্নের উপরে, ইয়ারের প্রশ্নের উপরে কিন্তু প্রশ্ন করবো, যতই সেমিস্টার হোক না কেন, সমস্ত কিছু ইয়ারের প্রশ্ন উত্তর থেকেই আসবে। আর তোমরা যদি বলো যে দাদা আমি কস্টের ব্যাপারে কিছু নিয়ে আসো, বা ইসের ব্যাপারে, ট্যাক্সের ব্যাপারে কিছু নিয়ে আসবো, তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো। আমি জাস্ট একটু বলো, আমাকে একটু কমেন্ট করো। ফাঁকা ফাঁকা লাগছে, বিশ্বাস করো, একটু কমেন্ট করো জাস্ট, আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। চলো, আর অনেক কিছু বলবো না, চলো এবার শুরু করি পরেরটা। আচ্ছা, উৎপাদন ও প্রস্তুত শিল্প, ঠিক আছে, শিল্প, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এটার মানেটা কি? শ্রম এবং যন্ত্রের সাহায্যে কাঁচামাল, অর্ধপ্রস্তুত মালকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ নতুন এবং ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে উৎপাদন শিল্প বলবো। এটি আধুনিক অর্থনীতির সবচেয়ে বড় অংশ, ঠিক আছে। উদাহরণ উদাহরণ কার্পাস থেকে তুলো থেকে সুতো ও কাপড় তৈরি, আখ থেকে চিনি তৈরি এবং লোহা থেকে ইস্পাত বা লোহা, ঠিক আছে, আয়রন থেকে, ঠিক আছে, আয়রন অর্গ, ঠিক আছে, এর থেকে লোহা বা ইস্পাত। এটা একটু অন্যরকম, লোহা ইস্পাত শিল্প, ঠিক আছে, এরকম লিখে দেবে, ওরা বুঝে যাবে। লাস্ট, সেবা ও পরিষেবক শিল্প।
যেসব শিল্প সরাসরি কোনো দৃশ্যমান পণ্য বা উৎপাদন করে না, কোনো দৃশ্যমান পণ্যকে উৎপাদন করে না, যেসব শিল্প সরাসরি কোনো দৃশ্যমান পণ্যকে উৎপাদন করছে না, যেমন কি যেমন হচ্ছে গ্যাস সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, পর্যটন বা হোটেল ব্যবস্থা, ব্যাংকিং বা স্বাস্থ্যসেবা। যেসব শিল্প সরাসরি দৃশ্যমান পণ্যকে উৎপাদন করে না কিন্তু মানুষের জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক ও গতিশীল করতে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, একেবারে সেবা শিল্প বা সেবা প্রদান শিল্প। ঠিক আছে, এটাকে একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, উদাহরণ এটা। হুম 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 তারপর রয়েছে মনে রাখা কিছু বিষয় বা সহজ কৌশল, যে প্রকৃতি থেকে তোলা হলো নিষ্কাশন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে মনে রাখার বিষয়, এটা কিন্তু খুবই খুব 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 ইম্পর্টেন্ট। যে মনে রাখার বিষয়টা আছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি আছে, যে প্রকৃতি থেকে কোনো জিনিস তোলা। ঠিক আছে, প্রকৃতি থেকে, দাঁড়াও একটু এটাকে কেটে দিই। হ্যাঁ, মনে রাখার যে এই যে বিষয়টা রয়েছে কৌশল, যে প্রকৃতি থেকে কোনো জিনিস তোলা, এটা হচ্ছে নিষ্কাশন। এবং বংশ বৃদ্ধি করা, প্রজনন, কারখানা রূপ দেওয়া হলে উৎপাদন, কোনো কিছু গড়ে তোলা হলো নির্মাণ, এবং আর সুবিধা দেওয়া হচ্ছে হলো তোমাদের সেবা। তাহলে কি, প্রকৃতি থেকে কোনো কিছু তোলা হচ্ছে নিষ্কাশন, তুমি প্রকৃতি থেকে কিছু তুলছো, নিষ্কাশন। বংশবৃদ্ধি করা হলো প্রজনন। ঠিক আছে, এইটাকে কিন্তু তোমরা যদি এটাকে মাথায় রাখো না, এই একটা লাইন মাথায় রেখে দাও, তাহলে তোমাদের পুরো ইজি 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 পিজি। ঠিক আছে, কারখানায় রূপ দেওয়া হলো তোমাদের উৎপাদন, কোনো কিছু গড়ে তোলা, মানে যেটা আমি গড়ে তুলছি বা নির্মাণ করছি, এটাকে বলো নির্মাণ শিল্প। আর হচ্ছে হলো সুবিধা দেওয়া, এটা হচ্ছে হলো সেবা। ঠিক আছে, তো বেসিক্যালি এরকম। তারপর চলো, গুদামজাতকরণ বা বিজ্ঞানের ওপর সংক্ষিপ্ত টিকা। মানে যেটা এক্ষুনি বলছিলাম, গোডাউন এবং বিজ্ঞাপনের ওপরে সংক্ষিপ্ত একটা টিকা দেখব। ঠিক আছে, চলো, গোদামে কি আছে। বাণিজ্যের ক্ষেত্রে পণ্য বন্টন ব্যবস্থার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক অঙ্গ হলো গুদামজাতকরণ অর্থাৎ জাতকরণ অর্থাৎ গোডাউন, আর হচ্ছে হলো গোডাউনে মাল রাখা, আর হলো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, ওয়্যার হাউসিং। গুদামজাতকরণ গোডাউনও বলে, ওয়্যার হাউসও বলে। নিচে এই দুটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখা হলো। ঠিক আছে, কি ওয়্যার হাউসিং বা গুদামজাতকরণ হলো, এটা একটা এমন ওয়ার্ড না, খুব অসুবিধা হয়। ঠিক আছে, ওয়্যার হাউসিং বা গুদামজাতকরণ হলো পণ্য উৎপাদনের একটি নির্দিষ্ট সময় থেকে শুরু করে চূড়ান্ত বিক্রয় এবং ব্যবহারের মধ্যবর্তী সময়ে পণ্য সামগ্রী নষ্ট না করে নিরাপদে সংরক্ষণ করার ব্যবসায়ী পদ্ধতিকে বলা হচ্ছে হলো গুদামজাতকরণ, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম যে গোডাউনের মানেটা কি। আচ্ছা, প্রধান কাজ কি? প্রধান কাজ হলো একটি পণ্যে সময়গত উপযোগী সৃষ্টি করে, একটি পণ্য সময়গত উপযোগিতা সৃষ্টি করে, অর্থাৎ এক ধাতুর পণ্য অন্য ধাতুতে ব্যবহার করতে পারো। ঠিক আছে, মানে কি বলতে চাইছে, অর্থাৎ এক ধাতুর পণ্য অন্য ধাতুতে, এটার মানে হচ্ছে হলো, অর্থাৎ এক ধাতুর পণ্য অন্য তুমি ধাতুতে ব্যবহার করতে পারো, মানে এক জায়গার মাল অন্য জায়গায় তুমি ব্যবহার করতে পারো। গুরুত্ব কি বলছে এটার? গুরুত্ব এটা হলুদটাই বেস্ট। না, একদম খারাপ হয়ে যাচ্ছে, হলুদ একদম খারাপ হয়ে যাচ্ছে, সবুজটা হয়েছে। আচ্ছা, গুরুত্বটা কি বলছে? গুরুত্ব বলছে আলু পেঁয়াজ, এটাকে আমি একদম বৈশা করে দিই। আচ্ছা, দেখো এখানে বলছে যে আলু পেঁয়াজের মতো কৃষিকাজ পণ্য যা বছরে একটি নির্দিষ্ট সময়ে উৎপন্ন হয়,
তা গুদামজাতকরণের ফলেই সারা বছরে বাজারে সরবরাহ করা হয়। আলু পেঁয়াজ কিন্তু একটা সর্বক্ষণ বা এই কৃষি বা এটা কৃষিজ পণ্য, কিন্তু এটা সারা বছর কিন্তু উৎপন্ন হয় না, একবার ওয়ান টাইমে উৎপন্ন হয় এবং গুদামজাতকরণের মাধ্যমে মানে সারা বছর যেন আমরা পেতে পারি সেরকম একটা ফেসিলিটি করা হয়েছে, যেন আলু পেঁয়াজটা আমরা সারাক্ষণ পেতে পারি। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেক্ষেত্রেই এটি বাজারে পণ্যের বিচারে এটি বাজারে পণ্যের যোগান স্বাভাবিকভাবে রেখে মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ দাম বাড়াতে বা কমতে দেয় না, দাম বাড়তে বা কমতে দেয় না, স্থায়ী থাকে, স্থিতিশীল থাকে। ঠিক আছে, ঠিক আছে, এটাই বেসিক্যালি এটার ইসে। উদাহরণ কি আছে, যে হিমঘর বা কোল্ড স্টোরেজ বা বড় বড় শিল্পাঞ্চলের কেন্দ্রীয় শস্য ভাণ্ডার। ঠিক আছে, এইটা তো তোমাদেরকে যেটা বললাম, কোল্ড স্টোরেজ রাখা। ঠিক আছে, আচ্ছা, বেসিক্যালি এবার যেটা তোমরা পড়বে সেটা হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা কি দাদা? বিজ্ঞাপন মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট করা। ঠিক আছে, সম্ভাব্য ক্রেতাদের সামনে কোনো পণ্য বা সেবা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য তুলে ধরে তাদের সেই পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার নৈর্ব্যক্তিক অর্থ প্রদত্ত মাধ্যমকে বলে হচ্ছে বিজ্ঞাপন। এটা একটু কঠিন ভাষা না, তো কিছু করার নেই ভাই, একটু করতেই হবে, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সম্ভাব্য ক্রেতাদের মানে যে সমস্ত ক্রেতারা আমাদের সামনে রয়েছে, ঠিক আছে, তাদের সামনে কোনো একটা পণ্যকে তুলে ধরলাম বা সেবা প্রতিষ্ঠানের সম্পর্কে তথ্য দিলাম। যে দেখবা অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে ক্যাটরিনা কাইফকে নিয়ে আসা হচ্ছে লাক্স কোজির জন্য, বাথটবের মধ্যে বসিয়ে দিয়ে এবার লাক্স কোজির দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অ্যাড দিয়ে দিচ্ছে, লাক্সের অ্যাড দিয়ে দিচ্ছে। আচ্ছা, লাক্স কোজি বলছি, লাক্সের অ্যাড দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এর ফলে লাক্স আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই রয়েছে। এটা ক্যাটরিনা কাইফ, একটা বড় ব্র্যান্ডের। ঠিক আছে, আচ্ছা, তথ্য তুলে ধরে সেই পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা, যেটা তোমাদেরকে এক্সাইটমেন্ট করা। ঠিক আছে, ক্রেতাকে এক্সাইটমেন্ট করে দিচ্ছে যে তুমি এই পণ্যটা কেনো, আমাদের এখান থেকে কেনো। এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, খুব পাওয়ার অ্যাডভার্টাইজিংয়ে। ঠিক আছে, কোনো একটা যদি ব্যবসা সে চালু করছে, তার অ্যাডভার্টাইজিং তার যে খুব এত গুরুত্বপূর্ণ সে নিজে জানে না। ঠিক আছে, নৈবিত্তিক ও অর্থ প্রদত্ত মাধ্যমকে বলে যেগুলো অর্থ প্রদত্ত, যেখানে অর্থ দিয়ে কাজ করা হয়, সেটাকে বলা হচ্ছে হলো আমাদের বিজ্ঞাপন। ওকে, প্রধান কাজটা কি? প্রধান কাজ হলো এটি পণ্য বন্টনের ক্ষেত্রে জ্ঞান বা তথ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। মানে যেখানে পণ্য আমরা বন্টন করছি তার ক্ষেত্রে জ্ঞান বা প্রতিবন্ধকতা যেগুলো বাধা সৃষ্টি করছে সেগুলোকে দূর করে। ঠিক আছে, একবারে কিনে নাও, সব কিছু ভালো হবে। গুরুত্ব বাজারে কোনো নতুন পণ্য এলে তার গুণাগুণ, দাম এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে ক্রেতারা বিজ্ঞাপনের মাধ্যমেই জানতে পারে। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি ক্যাটরিনা কাইফ যখন লাক্সের সম্পর্কে বলছে, তো ক্যাটরিনা কাইফ দেখতে সুন্দর, তো যখন তুমি লাক্সের সম্পর্কে বলছে, তার গুণাগুণও বলছে, তার দামটা বলছে না, শুধুমাত্র লাক্সের ইস্যুটা বলছে, ব্র্যান্ডটাকে সুনাম করছে। ঠিক আছে, ব্র্যান্ডটাকে বাড়াচ্ছে। এর ফলে কি হয়, তো ওইটা দেখে যারা ক্যাটরিনা কাইফের ভক্ত তারা ওইটাকে কিনে ফেলছে। ক্যাটরিনা কাইফ তারা তো বুঝবে না যে এটা অ্যাডভার্টাইজিং হয়েছে, কিন্তু একটাই কথা বলবে যে ক্যাটরিনা কাইফ এটা হয়তো এটাই মাখে, তো এটাকে আমরা ইউজ করব। তো অনেকের বাড়িতে লাক্স ইউজ হচ্ছে, ভিভেল ইউজ হচ্ছে। ঠিক আছে, অনেকের বাড়িতে মার্গো ইউজ হচ্ছে। ঠিক আছে, এগুলো সব সাবানের নাম। ঠিক আছে, তো এলে যে নতুন পণ্য এলে তার দাম, গুণাগুণ এবং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে ক্রেতারা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে। অবভিয়াসলি ঠিক আছে, তার দাম 10 টাকা, বড়টা নিলে 20 টাকা, এর থেকে বড়টা নিলে 40 টাকা। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এটি পণ্যের বাজারে চাহিদা সৃষ্টি করে। অবভিয়াসলি বাজারে এটা চাহিদা সৃষ্টি করে,
এবং চাহিদা সৃষ্টি করে এবং ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করে। সুনাম অর্থাৎ গুডউইলটাকে বৃদ্ধি করে এবং বিক্রয় বাড়াতে সাহায্য করে। ক্যাটরিনাকে কেউ যখন নিয়ে আসছে তাকেও টাকা দিতে হচ্ছে, টাকা দেওয়ার পরে তারা কী করে যে এটাকে ম্যাডাম আপনি এটাকে বাড়িয়ে দিন, আমরা এটার উপরে আমরা অ্যাডভার্টাইজিং করবো, ঠিক আছে। তখন এটাকে যখন বাড়াচ্ছি আমরা, তখন একটা ব্র্যান্ডের নাম সুনাম হচ্ছে, ক্যাটরিনাকে এটাকে বলছে, ঠিক আছে। তখন যেটা করছে সেটা হলো ব্র্যান্ডের নাম সুনাম হচ্ছে। ওকে, উদাহরণ টেলিভিশন, সংবাদপত্রের বিজ্ঞাপন, টেলিভিশন বা সংবাদপত্রের বিজ্ঞাপন, রাস্তার ধারে বিলবোর্ড মানে বড় বড় যে বোর্ডগুলো থাকে ওটাকে বলে বিলবোর্ড, ঠিক আছে, বিলবোর্ড। ইউটিউব বা ফেসবুকের মতো ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন, ঠিক আছে। যে এই সাবানটা ভালো ডিজিটালভাবে কোনো ধরে নাও যে সাবানটা ভালো ডিজিটালভাবে কেউ বললো বা এই সাবানটা খুবই বেস্ট। এখন তোমরা তো ফ্লিপকার্ট, অ্যামাজন, এখন তোমরা প্রায় দেখতে পাও যে একটা প্রোডাক্ট যখন বেরোচ্ছে ওই প্রোডাক্টটা সম্পর্কে একটা ভিডিও আছে, যে ভিডিওটা মানে ভিডিওটার মধ্যে ওরা বলছে যে প্রোডাক্টটা কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইটাই। আচ্ছা, সংক্ষেপে যে সংক্ষেপে একটা মূল কথা আমি দিই, কারণ যে স্টুডেন্টরা তাও বুঝতে পারে না, তারপরে এরা যেন এটা পড়ে যেন বুঝতে পারে। মূল কথা যে গুদামজাতকরণ পণ্যকে সময়ের হাত থেকে বাঁচিয়ে ক্রেতার কাছে পৌঁছানোর জন্য তৈরি রাখে। আর বিজ্ঞাপন পণ্যের খবর ক্রেতার জ্ঞানে পৌঁছে দিতে সাহায্য করে, তাকে কিনতে উৎসাহিত করে। তাহলে গুদামজাতকরণ কি আর বিজ্ঞাপন কি বুঝলেন? তারপরে পরেরটা যাই। পরেরটা আরও ইন্টারেস্টিং, আরও গুরুত্বপূর্ণ। এটা তো প্রায় এসেছে প্রত্যেকটা। এখানে একটা কথা বলি বন্ধু, কথা বলি ছাত্ররা বা যেটা ছাত্রছাত্রীরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, ভাইরা বোনেরা তোমাদেরকে একটা কথা বলে দিই। এই যে কোশ্চেনগুলো তোমরা দেখছো 5 নম্বর চলছে কোশ্চেন, এই যে প্রত্যেকটা কোশ্চেন, এভরি অল কোশ্চেন্স আর ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো সালে এসেছে, নয় 14তে এসেছে, নয় 15তে এসেছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা এখনও পর্যন্ত পড়ছে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাদেরকে কিন্তু বারবার বলছি বন্ধুরা, খুব কষ্ট হয় বানাতে এত কোশ্চেন, এত পুরো একটা বইয়ের মতন, ঠিক আছে। এটা অনেকে কি করে এটাকে দেয় এরকম বাংলায় বানায়, ধরা ইংলিশে বানায়, ঠিক আছে। আমি এটাকে বাংলায় বানাচ্ছি, ইংলিশেও বানাচ্ছি, ইংলিশও থাকছে, বেঙ্গলিতেও থাকছে। তো এটাকে ভেবে রাখো যে কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ হতে পারে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। আমি এগুলো সব ফ্রিতে আলোচনা করছি, ফ্রি। আমি তোমাদের কাছে কোনো টাকা নিচ্ছি না, কোনো সব ফ্রি, ঠিক আছে। এই যে ফ্রি কোশ্চেন তোমরা ভালো করে পড়ো, তোমাদের এগুলোই আসবে। এড়িয়ে গেলে তোমরা লস করবে। যে দাদা তো এগুলো বলেছিল, এগুলোই এসেছে। ফার্স্ট, সেকেন্ড, কারবারের অর্থনৈতিক উদ্দেশ্যগুলি আলোচনা করো। কারবারের উদ্দেশ্যগুলি প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে অর্থনৈতিক উদ্দেশ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মৌলিক বা প্রধান। কারবারকে সচল রাখতে, এর অস্তিত্ব টিকিয়ে রাখতে এটি অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জন করতে হয়। সেগুলো নিচে দেওয়া হলো। কারবারের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? একটা অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক লক্ষ্য যদি না থাকে কোনো কারবারে, তাহলে তো সে কারবার চলবেই না। এটাই এখানে বোঝাতে চেয়েছে। এটাকে তোমরা একটু পড়ে নিও, সেম কাছে, সেম একদম সেম। সম্পদের দক্ষ ব্যবহার, এটা তারপর উদ্ভাবন ও পণ্যের উন্নয়ন। এটা বেসিক্যালি তোমাদের এরকম আছে, সেম একদম সেম প্রশ্ন।